লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। আসসালামু আলাইকুম। আজকের কল্যাণ রাষ্ট্রের ভাবনায় বাজেট, এই তো উপরে জাতীয় রাজনীতি, উপরে জাতীয় রাজনীতি বিষয়টা নিয়ে আমাদের বক্তাগণ বিশদভাবে আলোচনা করেছেন। আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি, কারণ আমার সবসময় জানার একটা আগ্রহ থাকে। স্বাস্থ্য খাত নিয়ে যা আলোচনা করেছেন মুস্তাক ভাই খুবই বিস্তারিত আলোচনা করেছেন, শুনেছি। আর অন্যান্য বিষয়ে যে সমস্ত বক্তাগণ কথা বলেছেন সবই প্রয়োজন। আমি অর্থনীতির বিষয়ে খুব একটা বেশি জ্ঞান রাখি না, সেই জন্য মান্না ভাইকে বলেছিলাম যে আমি বোধহয় এখানে আসার ঠিক হবে। যাই হোক, এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ না করলে সম্পর্ক হবে না। তা হচ্ছে, বর্তমান বাজেটে মূল্যস্ফীতির বিষয়টি নিয়ন্ত্রণ করার জন্য খুব বেশি কার্যকর কিছু পদক্ষেপ নেওয়া হয়নি। সঠিক। বর্তমানে সরকারের ভাষা অনুযায়ী মূল্যস্ফীতি 10%, তবে খাদ্য মূল্যস্ফীতি আরো বেশি হতে পারে বলে আপনাদের এই ওয়ার্কিং পেপারে কি নোটে বলা হয়েছে, যেটা পত্রিকান্তরে আমরা শুনতে পেয়েছি বা জানি, এটা প্রায় 15%, যেটা জনগণকে খুব বেশি আঘাত করে, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী এর দ্বারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হন এবং সরাসরি তাদের সংসার পরিচালনায় এটা খুব বেশি তাদেরকে কষ্ট দেয়। তো বাজেট যদি 18 কোটি মানুষের মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর যারা অধিকাংশ তাদের বিপক্ষে যায়, সেই বাজেটকে কখনো গণমুখী বলা যায় না। তবে এখানে একটা উদারতা প্রকাশ করেছেন এই সরকার, যেটা আসলে গণমুখী বাজেট আমরা করতে পারিনি, এটা গতানুগতিক বাজেট। তবে স্বীকার করলে কি দায় মুক্তি দেয়া যায়? দেয়া যায়। 10 মাস যথেষ্ট সময় একটা বাজেট প্রণয়নের জন্য। একটা নির্বাচিত সরকার 12 মাস কাজ করে না বাজেট প্রণয়নের জন্য। রাজনৈতিকভাবে বাজেটের 3-4 মাস আগে থেকে মনোযোগ দেয়। তার আগ পর্যন্ত যে সরকারের স্ট্রাকচার থাকে, ব্যুরোক্রেসি থাকে, তারা বাজেট অনুবিভাগ, অর্থ বিভাগ এবং অন্যান্য বিভাগ যারা কাজ করে তারা ব্যুরোক্রেটিক ওয়েতে প্রিপেয়ার করে। সেটা আমার সরকার পরিচালনা, বিরোধী দলে, সংসদে আমার অভিজ্ঞতা আমাকে তাই বলে। কিন্তু নীতি নির্ধারণের সিদ্ধান্ত যদি রাজনৈতিক পর্যায় থেকে না যায়, ব্যুরোক্রেটিক পর্যায় থেকে কখনো জনগণের পক্ষে বাজেট আসে না। কেন্দ্রে বসে, সংসদে বসে যে সিদ্ধান্ত রাজনীতিবিদগণ নেন, তার প্রতিটি পদক্ষেপ প্রান্তিক জনগোষ্ঠীর, পেরিফেরিয়াল এরিয়াতে যে বিধবা মহিলা তাকেও এফেক্ট করে। কেরোসিনের মূল্য 1 টাকা কমলো কি কমলো না, সেটা ঢাকার ধনিক শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণীকে হয়তো খুব বেশি আহত করবে না, কিন্তু যে প্রদীপের আলোয় সংসার চালায়, হতেই যে তার নাওয়া খাওয়া সব সমাপ্ত করে নিদ্রা যায়, আর একটু প্রদীপ জ্বালালে কেরোসিন বেশি লাগবে বলে তাকে আহত করে। সেজন্য যে কোনো সিদ্ধান্ত বাজেট রাজনৈতিকভাবে এমন ভাবে নিতে হয় যেন সকল জনগোষ্ঠীর কাছে সেটা গ্রহণযোগ্য হবে, কাউকে আহতও করবে না, কাউকে অতিরিক্ত বেনিফিটও দেবে না। তো সেই রকম একটি কল্যাণ বাজেট করার জন্য আমাদেরকে হয়তো আরো অনেক বেশি সংস্কারের মধ্যে দিয়ে যেতে হবে, এবং সেই সংস্কারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার কথাটা আপনার প্রাসঙ্গিক লাগবে কিনা আপনাদের আমি জানি না, তা হচ্ছে
ন্যাশনাল একটা করাপশনের মধ্যে দিয়ে মানি ফিল্টারেজ এবং সাইফুন হওয়া যে কারবার তো establish হয়ে গেছিল, জনগণেরই টাকা, এইগুলো বাজেটকে সমৃদ্ধ করত, এগুলো সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ককে বাড়াতে পারত, তাদের সাহায্যের পরিমাণটা বাড়তে পারত, আমাদের শিক্ষা খাতকে স্ফীত করতে পারত এবং আমাদের স্বাস্থ্য খাতকে আরো বেশি বড় করতে পারত এবং অর্থনীতির শর্ত ভিত্তি রচনার জন্য আয়কর সেক্টরে, রাজস্ব আহরণের সেক্টরে আমাদেরকে খুব বেশি অনেস্টি বজায় রাখতে হবে। এর বেশি বললে বোধহয় আমার সমালোচনা হবে। কারণ আমরা যারা যারা ট্যাক্স দিই তারা আমরা জানি যে ট্যাক্স আমরা দিতে চাই, কিন্তু ট্যাক্স অফিসের কারণে আমরা সঠিকভাবে ট্যাক্স দিতে পারি না। এর বেশি বোধহয় খোলাসা করলে অসুবিধা হবে। যাই হোক, আমরা যদি সর্বক্ষেত্রে সততা প্রতিষ্ঠা করতে পারি, দেশপ্রেমকে যদি আমরা প্রায়োরিটি দিতে পারি, তাহলে আমরা একদিন সেই জায়গায় যাব ইনশাআল্লাহ। আর করমুক্ত আয় সীমা একটু বাড়ানো দরকার। এটা যেহেতু বাজেটটা পাস হয়নি, 22 তারিখে বোধহয় পাস হওয়ার কথা, এটা উপদেষ্টা পরিষদে আলোচনার মধ্য দিয়ে হবে। কারণ জবাবদিহিতা তো খুব একটা নাই, সরকারের প্রয়োজন পড়ে না, ইদানিং আচার আচরণে তাই আমার মনে হচ্ছে। তো সেই জন্য উপদেষ্টা পরিষদকে অনুরোধ করব, করমুক্ত আয় সীমাটা অন্তত পক্ষে আরো একটু বাড়ানো দরকার। এখন 3.5 লাখ আছে, সেটা কমপক্ষে 4 লাখ করা দরকার কমপক্ষে। কারণ এখানে একটা হিসাব দেখানো হয়েছে, যার বেতন 30,000 সে মোটামুটি দরিদ্র বলা যায়, যাদের মাসিক আয় 30,000, তাদের হিসাব করলেও সেটা 3,60,000 তাকেও এটা সেনেটার আওতায় আসতে হবে। সেটা ভালো হবে না, যেহেতু মূল্যস্ফীতি আছে, মুদ্রাস্ফীতি আছে, সেই জন্য প্রতি বছর কিছু কিছু এইভাবে করমুক্ত আয় সীমা বাড়ানো দরকার বলে আমরা যৌক্তিকভাবে মনে করি। সেটা দরকার, আমার মনে হয় উপদেষ্টা পরিষদ বিবেচনা করতে পারে। আর সোশ্যাল সিকিউরিটি নেট পরিধিও বাড়ানো দরকার এবং সাহায্যের পরিমাণটাও বাড়ানো দরকার। যে পরিমাণে টাকার অবমূল্যায়ন হয়েছে, যে পরিমাণে ডলারের সাথে টাকার মূল্য পরিমাণে আমাদের আমদানি নির্ভরতা আছে, সবকিছু দরিদ্র জনগোষ্ঠীকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করবে। সেই জন্য প্রথম ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী হচ্ছে যাদেরকে এই সোশ্যাল সিকিউরিটি নেটের মধ্যে থাকতে হয়, তারা, সুতরাং তাদের ভাতাটা আরো একটু বাড়ানো দরকার। আর জ্বালানি যে আমদানি নির্ভরতা পরিকল্পিতভাবে করা হয়েছে, আমাদের এখানে যে এক্সপ্লোর করা বা নিজস্বভাবে গ্যাস তেল আহরণ করার সমস্ত প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে বা বাধাগ্রস্ত করে কিছু কিছু অলিগার্ক গোষ্ঠীকে সুবিধা, আমদানি নির্ভরতাকেই প্রধান রাষ্ট্রীয় নীতি হিসেবে ধরা হয়েছিল। সেই আমদানি নির্ভরতার ক্ষেত্রে দেখা গেছে সেই সমস্ত দেশে যদি কোন রকমের টার্মাইল অবস্থা হয়, তখন সেই গ্যাসের এবং তেলের মূল্য এত বেশি বাড়ে, যেমন ইউক্রেন যুদ্ধের সময় সেটা আমরা ভুগেছি। এবং সেই মূল্য বৃদ্ধির কারণে আমাদের দেশে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, এমনকি সরবরাহ ব্যবস্থা অনিশ্চিত হয়ে যায়। একটা হলো যে সিঙ্গেল সোর্সিং বন্ধ করা, মাল্টিপল সোর্সিং করা, আর আমদানি নির্ভরতা কমানো গ্রাজুয়ালি এবং দেশীয়ভাবে আহরণ করা। আমাদের যে বঙ্গোপসাগরের বিভিন্ন ব্লকে আছে সেগুলো আহরণ করা সময় লাগবে, তাহলে পরে আমদানি নির্ভরতা কমবে, আমাদের এনার্জি সাপ্লাই এবং পাওয়ার সাপ্লাইয়ের একটা ইন্টারাপশন হবে না, এবং তার মধ্যে দিয়ে আমাদের শিল্পায়ন এবং অর্থনৈতিক সমস্ত কিছু গতি বৃদ্ধি পাবে এবং নিশ্চয়তা থাকবে নিজেদের সম্পদের উপরে। সেটির দিকে আমরা গ্রাজুয়ালি যেতে হবে। তবে এই সরকারের কাছে এটার বিষয়ে আমি খুব একটা আশা করি না, কারণ সেই সময় তাদের নেই। যেহেতু সাইফুল ভাই জিজ্ঞেস করেছেন যে তাদের দায় মুক্তির বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, না, কারো দায় মুক্তির বিষয়ে আমাদের কোনো প্রসঙ্গ ছিল না। উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট, কনস্টিটিউশনাল লেজিটিমেসি আছে, আর্টিকেল 106 অনুসারে, সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল অনুসারে তারা গঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী, সংবিধান যেহেতু এখন চালু আছে, সাংবিধানিক ভাবে সরকার চলছে,
সংবিধান যেভাবে বলছে উপদেষ্টা মন্ত্রীর মর্যাদা ভোগ করবে এবং মন্ত্রীরা হওয়ার জন্য আর্টিকেল 66 অনুসারে যে সংসদ সদস্য হওয়ার সমস্ত যোগ্যতা থাকতে হয় সেটা উপদেষ্টা মন্ডলীকে মাথায় রাখতে বলবো। সেখানে কিন্তু বিদেশি নাগরিকত্বের বিষয়টা অনুমোদন করা নাই এবং আরো অন্যান্য বিষয় আছে। আমি এই বিষয়ে আজকে বেশি কিছু বলবো না। সুতরাং কনস্টিটিউশনালি আপনাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে না নেক্সট পার্লামেন্ট, এটাও আপনারা মাথায় রাখবেন। এবং রেটিফিকেশন লাগলে এই লেজিটিমেসি কিভাবে দেয়া হবে, কোন জায়গায় দেয়া হবে, সেটাও আমরা বিবেচনা করব। সুতরাং জনগণের পক্ষে, আপনারা গণতন্ত্রের পক্ষে এবং অতি দ্রুত আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যেতে পারি সেরকম কার্যক্রম আপনারা নেবেন এবং সেই হিসাবে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। আশা করি আজকে বলা ঠিক হবে না। আমি যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে সেজন্য আর বেশি বক্তব্য দিতে চাই না। আপনাদের সকলকে আমার বক্তব্য শোনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ।